কিশোরী কন্যা লাল বেনারসি পরে চোখ বন্ধ করে দু হাত দিয়ে শাড়ি খামচে ট্রেন লাইনের সামনে দাঁড়িয়ে আছে। সামনে ট্রেনে সাইরেন বাজিয়ে ঝকঝক শব্দ করে তার দিকে আসছে। মেয়েটির মুখে মলিনতা, মনে বিষণ্ণতা, বুকের মধ্যে উঠেছে উথাল ঢেউ। ভিতর থেকে কেউ যেন বারবার বলছে, তোর বাঁচার অধিকার নেই, কোনো অধিকার নেই, এই সমাজ তোকে বাঁচতে দেবে না। ট্রেনের ভিতর এর চালক চেয়েও ট্রেন থামাতেই পারছে না। অনেক মানুষ হাত দিয়ে ইশারা করে মেয়েটিকে সরে যেতে বলছে, কিন্তু মেয়েটি এই দুনিয়ায় নেই। মেয়েটি খুব কাছাকাছি ট্রেনের অবস্থান, যে কোনো সময় ধাক্কা লাগবে, সব শেষ হবে, চিরতরের জন্য দুনিয়া অন্ধকার হবে। মেয়েটি মনে মনে একবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহটা পড়ে নিল। শেষবারের মতো আল্লাহর কাছে ক্ষমাও চেয়ে নিল। কিন্তু মেইন স্টপে মেয়েটিকে একটি ছেলে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কিশোরী কন্যা এখনও চোখ বন্ধ করে আছে। সাইড দিয়ে জোরে আওয়াজ করে ট্রেন চলে যাচ্ছে। ট্রেনের হাওয়ায় মেয়েটির এলোমেলো চুলগুলো উড়ছে। ছেলেটি মেয়েটির কোমরে দুই হাত রেখে তাকে আগলে ধরে আছে, আর মেয়েটি ছেলেটির শার্ট খামছে ধরে আছে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর কোনো কিছু না হওয়ায় মেয়েটি মনে মনে বলল, আমি কি এখনো মরিনি? কি হলো, ট্রেনের আওয়াজ তো আর আসছে না। তাই মেয়েটি ঝট করে চোখ মেলে তাকিয়ে দেখে সুন্দর গড়নের এক পুরুষ তাকে ধরে দাঁড়িয়ে আছে। রাগে তার চোয়াল শক্ত হয়ে আছে, চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে, নাকের ডগা ঈষৎ ঘামের দেখা মিলেছে, গালে খোঁচা খোঁচা দাড়ি আবিষ্কার হয়েছে। মেয়েটিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ছেলেটি কিশোরী কন্যাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়, চিৎকার করে রাগী স্বরে বলে, আর ইউ ম্যাড? পাগল হয়ে গেছেন নাকি? এভাবে কেউ ট্রেনের সামনে দাঁড়িয়ে থাকে? কি সমস্যা? মরার পাগনা গজিয়েছে নাকি, স্টুপিড গার্ল? মেয়েটি ঈষৎ হেসে মলিন কণ্ঠে বলে, বাঁচার জন্য নিশ্চয়ই কেউ চলন্ত ট্রেনের সামনে দাঁড়ায় না। ছেলেটি এবার আরও রেগে যায়। মেয়েটির দিকে তেড়ে এসে বলে, জীবনের মায়া নেই? এতই মরার শখ নাকি? এইটুকু মেয়ে জীবনের কি বোঝো যে মরতে আসছ? এখনো নাক টেবলে দুধ বেরোবে, আর সে আসছে মরতে। তো কি করব শুনি? এই নোংরা সমাজে বেঁচে থাকবো? কার জন্য বেঁচে থাকবো? আমার তো কেউ নেই। কথাগুলো বলতে গিয়ে মেয়েটির গলা ধরে আসে। এতে ছেলেটির একটু মায়া হয়। সে নিজেকে একটু শান্ত করে বলে, সরি, আমি বেশি রিয়াক্ট করে ফেলেছি, কিন্তু আমি কি জানতে পারি এইভাবে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছে কেন উদয় হলো? কিশোরী কন্যা এইবার ট্রেন লাইনের পাশে ঘাসের রাস্তায় ধপ করে বসে পড়ে। পা দুটোর সামনে দিয়ে তার উপরে দুই হাত রেখে বসে আছে, যেন কিছুই হয়নি, কেউ কোনো প্রশ্নও করেনি। ছেলেটি বুঝলো মেয়েটির কথা বলতে ইচ্ছুক নয়, মানসিক যন্ত্রণায় আছে, তাই সেও মেয়েটির পাশে বসে পড়ল। ছেলেটির বয়স বেশি নয়, সদ্য যৌবনে পা দিয়েছে। আশেপাশে কেউ নেই, একদম নিস্তব্ধ একটা পরিবেশ। মেয়েটি ছেলেটির দিকে না তাকিয়ে বলল, পরের ট্রেন কখন আসবে তুমি কি জানো? মেয়েটির এমন কথায় ছেলেটি ভড়কে গেল। মনে মনে বলল, এখনো মরার চিন্তা করছে, একে স্বাভাবিক করতে হবে। তাই সে মেয়েটিকে বলল, তুমি কি এই এলাকায় থাকো? না তো। তাহলে এখানে কি করছো? মেয়েটি সোজা সাপটা উত্তর। মরতে এসেছি। ছেলেটি একটু হেসে বলল, তুমি কি বিষ খেতে ভয় পাও, বা পানিতে ঝাঁপ দিতে, গলায় ছুরি বসাতে, গাড়ির নিচে পড়তে? মেয়েটি একবার ছেলেটির দিকে ঘুরে এক হাতে শাহাদাত আঙুল উঁচু করে বলে, কি সমস্যা তোমার? আমার কষ্টে তোমার হাসি পাচ্ছে? মজা নিচ্ছ? যাও এখান থেকে। এই না না, মজা নিচ্ছি না, প্লিজ রাগ করো না। আসলে তুমি এতগুলো পথ রেখে ট্রেনের নিচে পড়ে মরতে চাইছো তো, তাই আর কি। আমার ইচ্ছে তাই। ও, তারপর কেটে যায় অনেকক্ষণ।
কোনো শব্দ নেই, কোনো কথা নেই, দুজনের মধ্যেই চলে পিন পতন নীরবতা। ছেলেটি এইবার গলাটা একটু ঝেড়ে বলে, তুমি কি পরের ট্রেনের জন্য অপেক্ষা করতে চাইছো? মেয়েটি কিছু বলে না, শুধু বিরক্তি নিয়ে ছেলেটির দিকে একবার তাকায়। ছেলেটি মুখ টিপে হেসে বলে, আচ্ছা, ট্রেন আসতে আরও অনেক দেরি, তার আগে একটু চলো না ঘুরে আসি। ওইদিকে শুনেছি নদীর পাড়, আমি ওইখানে যাওয়ার জন্যই এসেছিলাম, কিন্তু যাওয়া হলো না। মেয়েটি বিরক্তি নিয়ে বলে, তোমাকে ধরে রাখছে কে? না, আসলে তুমি এখানে একা বসে থাকবে, তার থেকে চলো একটু ঘুরে আসি। কিছুক্ষণ পর তো মরেই যাবে, তার আগে লাইফটা একটু এনজয় করে নাও। দেখো, আমি কথা দিচ্ছি, ট্রেন চলে আসার আগেই তোমায় আমি এখানে নিয়ে আসবো। মেয়েটি কিছুক্ষণ ভাবে, তারপর উঠে দাঁড়ায়। ছেলেটি দ্রুত উঠে দাঁড়িয়ে বলে, যাবে? চলো। ছেলেটি আর মেয়েটি পাশাপাশি হাঁটছে, কারো মুখে কথা নেই, নীরবতায় ভরপুর চারপাশ। হঠাৎ নীরবতা ছিন্ন করে মেয়েটি বলে, তুমি কি এই গ্রামের? মেয়েটির কথা বলার ইচ্ছে দেখে ছেলেটি হেসে বলে, না। মেয়েটি দাঁড়িয়ে পড়ে, তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলে, তাহলে এইখানে কি করো? কাউকে বাঁচানো মানুষটা নিশ্চয়ই এখানে কাউকে খুন করতে আসবে না। সোজা সাপটা বলো। এইখানে ফটোশ্যুট করতে এসেছি। আমি ছবি তুলতে পছন্দ করি। প্রতি মাসেই কলেজ ছুটির ফাঁকে বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলি। ছবি তোলাটা আমার শখ বলতে পারো। এইখানে শুনেছি ইচ্ছামতে নদীর পাড়টা খুব সুন্দর, তাই এসেছি ছবি তুলতে। কিন্তু পথেই তোমার সাথে দেখা। আচ্ছা, তোমার নাম কি? মেয়েটি হাঁটতে হাঁটতে বলে, পূর্ণা। পূর্ণা। মনে মনে 2 বার উচ্চারণ করে নামটি ছেলেটি, তারপর হেসে বলে, খুব সুন্দর নাম। পূর্ণা হাতে একটা লাঠি নিয়ে দোলাতে দোলাতে বলে, তোমার নাম কি? পূর্ণার আগ্রহ দেখে ছেলেটির ভালো লাগে। সে গলায় ঝুলে থাকা ক্যামেরাটা অন করে বলে, কৌশিক। এরপর আর কোনো কথা হয় না। কৌশিক প্রকৃতির ছবি তুলতে ব্যস্ত হয়ে যায়, আর পূর্ণা সেই অন্যমনস্ক হয়ে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে তারা নদীর পাড়ে এসে পৌঁছায়। নদীর পাড়ের হাওয়ায় পূর্ণার ছোট্ট ছোট্ট চুলগুলো উড়ছে। কি সুন্দর হাওয়া, শীতল হাওয়া, মন ছুঁয়ে যাচ্ছে পূর্ণার। মনের বিষাদটা একটু কম কম অনুভূত হচ্ছে। এই দিকে তেমন কেউ নেই, তাই পূর্ণা দৌড়ে নদীর স্বচ্ছ পানির কাছে গিয়ে নিজের পা ভেজায়। পূর্ণার পায়ে জুতো নেই, সে খালি পায়ে পানিতে পা রেখেছে। মাঝে মাঝে হাত দিয়ে পানি স্পর্শ করছে। আর এইদিকে কৌশিক ছবি তোলায় ব্যস্ত। ছবি তোলার এক পর্যায়ে তার ক্যামেরা একটি মেয়ের দিকে আটকে যায়। সে ক্যামেরা থেকে চোখ সরিয়ে সামনে তাকায়, দেখে পূর্ণার হাস্য উজ্জ্বল চেহারা। সে প্রকৃতির সাথে খেলা করছে। পূর্ণার গায়ে লাল বেনারসি, তবে মুখে কোনো কৃত্রিম সাজ নেই। ঠোঁটে লিপস্টিক না থাকলেও দেখে মনে হচ্ছে রক্ত রঞ্জিত ওষ্ঠোদয়। চোখে মেঘের কাজল পরা, লাল ওষ্ঠের কিঞ্চিত নিচে অবস্থান করেছে কালো রঙের একটা তিল। ধবধবে সাদা পূর্ণা, ঘন কালো রেশমি চুল তার, কোমর ছোঁয়া সেই চুলগুলো বাতাসের সাথে তার মিলিয়ে উঠেছে। মারাত্মক সুন্দরী পূর্ণা, যে কেউ এক দেখায় তার রূপের প্রেমে পড়ে যাবে, কাছে পেতে চাইবে। কৌশিক পূর্ণাকে দেখে মোহে আটকে যায়। এতক্ষণ মেয়েটাকে লক্ষ্য না করলেও এখন বেশ করেছে। কিন্তু পরেক্ষণেই কৌশিকের কি যেন মনে হয়। সে মনে মনে বলে, না কৌশিক, মেয়েটি বিপদগ্রস্ত। আগে জানতে হবে সে কেন নিজেকে শেষ করতে চায়। তাছাড়া পর্ণারীকে নিয়ে ভাবা অন্যায়। কৌশিক অন্যদিকে মনোযোগ দেয়, আর পূর্ণা এত চেয়েও নিজের ভিতরের কিশোরী আত্মাকে দূরে ঠেলে রাখতে পারল না। মনের ভিতরে এত দুশ্চিন্তা থাকার পরও
সে পানির সাথে খেলা করছে। লাল বেনারসিটা অর্ধেক পানিতে ভিজে গেছে, তবে সেই দিকে তার হুঁশ নেই। সে আপন মনে পানির সাথে খেলা করছে। হঠাৎ পিছন থেকে কেউ বলে, এত সুন্দর সুন্দর মুহূর্ত রেখে কেউ মরতে চাই? পূর্ণা ভ্রুকুচকে পেছনে তাকিয়ে দেখে কৌশিক। এত কিছুর মধ্যে সে ভুলেই গিয়েছিল কৌশিক আছে তার সাথে, আর সে আত্মহত্যা করতে গিয়েছিল। পূর্ণা কুচকানো ভ্রু নিয়ে বলে, কি বলতে চাও? কৌশিক পূর্ণার হাত ধরে পানি থেকে উপরে নিয়ে আসে, তারপর বলে, দেখো পূর্ণা, আমি জানি না তুমি কেন মরতে চাইছো, কিন্তু পূর্ণা, তুমি একবার ভেবে দেখেছো মৃত্যুই কি সব কিছুর সমাধান? আচ্ছা, যার জন্য বা যেই কারণে তুমি মরতে চাইছো, তুমি মরলে কি তার সমাধান হবে বা সেই লোকটার শাস্তি হবে? পূর্ণা, জীবন ছেলে খেলা নয়। আমাকে দেখো, বাসাই থেকে রাগারাগি করে আসছি। আম্মু রাগ করে বলেছে তুই মর, তাই বলে কি আমি মরে যাব? না, কারণ আমি মরলে সেই বেশি কষ্ট পাবে যেই আম্মু আমাকে মরতে বলছে, বুঝছো? আল্লাহ এত সুন্দর দুনিয়াটা আমাদের দেখতে পাঠিয়েছেন এমনটা না, এই দুনিয়াতে আমাদের কষ্ট করে বেঁচে থাকতে পাঠিয়েছেন। নিজের অনুভূতি, নিজের চোখ সব কিছু সুন্দর করে এই দুনিয়াটাকে দেখতে বলেছে। খারাপ অধ্যায় পেছনে ফেলে ভালো অধ্যায় তৈরি করতে বলেছেন। এই দুনিয়াতে খারাপ মানুষ আছে বলে যে ভালো মানুষ নেই সেটা ভাবা ভুল। দেখো পূর্ণা, আমি তোমার জীবনের ঘটিত ঘটনা জানতে চাইব না, শুধু বলবো নিজেকে শেষ করার আগে যার জন্য তুমি এই পৃথিবীর মুখটা দেখেছ তার কথা ভাবো। আত্মহত্যা কোনো কিছু সমাধান হতে পারে না। এই মৃত্যুতে না আছে পৃথিবীতে শান্তি, না আছে আখিরাতে শান্তি। তুমি মরে গিয়েও শান্তি পাবে না। আল্লাহ আত্মহত্যাকারীকে কখনো শাস্তি দেয় না, তাকে কখনোই ক্ষমা করেন না। এখন তোমার সিদ্ধান্ত, বেঁচে থেকে জীবন উপভোগ করবে নাকি মরে গিয়ে আল্লাহর শাস্তি পাবে। নাও ইয়োর ডিসিশন। এই কথা বলে কৌশিক চুপ হয়ে যায়, আর পূর্ণা বালিময় নদীর পাড়ে ধপ করে বসে পড়ে। মনে মনে নানান কথা চিন্তা করে, কি করবে সে। কৌশিক তো ভুল কিছু বলেনি। ছোটবেলায় আম্মা বলেছিল আত্মহত্যা মহাপাপ। আজ কি না সে আত্মহত্যার তো বড় কাজই সে করতে যাচ্ছিল, কিন্তু মরা ছাড়া তো তার কোনো উপায় নেই। এই পৃথিবীতে তো তার কেউ নেই, এখানে সে কার কাছে থাকবে? জীবনের এই খেলায় কম কিছু তো সে দেখলো না। সবাই তো সুযোগ লুটতে চায়। জীবন দিয়ে যাকে ভালোবাসলো সেও ধোঁকা দিতে দুবার ভাবলো না। সবাই স্বার্থপর, নিজের স্বার্থ নিয়ে সবাই ভাবে। এই স্বার্থের দুনিয়ায় সে ভীষণ একা। কি করে নিজের ভিত মজবুত করবে? পূর্ণার বেশ ক্লান্ত লাগছে। মন মস্তিষ্কে এখন শুধু একটাই কথা বাজছে, নিজেকে শেষ করে দিস না পূর্ণা। জীবনের এই যুদ্ধে তোকে লড়াই করতেই হবে। এসেছিস একা, যাবিও একা, তাহলে ক্ষণিকের সময়ের জন্য কেন কাউকে পাশে চাইছিস? যেই জায়গায় আমরা একা জন্মালাম আর একা মরবো, সেই জায়গায় জীবনে বাঁচার জন্য কারো আশা করাটাই বোকামি না? পূর্ণার গলা শুকিয়ে আসছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা মিলেছে। পূর্ণার শরীর মৃদু কাঁপছে, অস্থির লাগছে। কেউ গলা অবধি চেপে ধরে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে, বুকের মধ্যে ধড়াস ধড়াস আওয়াজ হচ্ছে। পূর্ণার এমন হাল দেখে কৌশিক তার পাশে বসে পড়ে। পূর্ণার হাতে হাত রেখে বিচলিত কণ্ঠে বলে, পূর্ণা, কষ্ট হচ্ছে? পানি খাবে? পানি দেব? দাঁড়াও, আমি পানি নিয়ে আসছি। কথাটা বলে কৌশিক দৌড়ে তার ব্যাগের কাছে যায়। সেখানে এসে বোতলে করে পানি নিয়ে আসছে, আর পূর্ণা গভীর দৃষ্টিতে কৌশিককে দেখে। আজ অবধি কেউ পূর্ণার জন্য এত বিচলিত হয়নি। সবাই শুধু কথা শুনিয়েছে, অবজ্ঞা করেছে, ময়লা আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলেছে। আজ কেউ সেই ময়লা আবর্জনার কদর করছে। পূর্ণার দৃষ্টি স্থির। কৌশিক এসে পূর্ণার হাতে পানির বোতল দিলে পূর্ণা ঢকঢক করে
সম্পূর্ণ পানি শেষ করে ফেলে। তারপর কৌশিকের দিকে তাকিয়ে বলে, আমি বাঁচতে চাই কৌশিক। কৌশিক মৃদু হাসলো, তার মানে কথাগুলো কাজে দিয়েছে। কৌশিক বলল, এখন তাহলে কোথায় যেতে চাইছ? জানি না। কৌশিক ভ্রু কুঁচকে বলে। মানে? পূর্ণা আকাশের দিকে তাকিয়ে ব্যথাতুর কণ্ঠে বলে, আমার যে যাওয়ার জায়গা নেই। পূর্ণার কষ্ট দেখে কৌশিকের বুকটা মোচড় দিয়ে ওঠে। সে বলে, ঠিক আছে, তোমাকে কোথাও যেতে হবে না, আমাকে বিশ্বাস করো তো? পূর্ণা কৌশিকের দিকে তাকায়, তারপর বলে। বুঝতেছি না। কৌশিক আবারও হাসে, তারপর বলে, বিশ্বাস করলে আমার সাথে চলো। কোথায়? কোনো প্রশ্ন না, শুধু কিছু পথ চলা। পূর্ণা অনেকক্ষণ চুপ থাকে। মনে তার ঝড় উঠেছে, সিদ্ধান্ত নিতে পারছে না। জীবনে অনেক ঠকেছে, আর ঠকতে চায় না। কি করবে সে? যাবে কৌশিকের সাথে? যে প্রাণ বাঁচায় সে কি কখনো খুন করতে পারে? আর তো হরণ করতে পারে? কি জানি, হয়তো পারে। পৃথিবী তো রঙ্গমঞ্চ, কম তো আর দেখলো না। কিশোরী মন সিদ্ধান্ত নিতে পারছে না। আসলে এই বয়সে মানুষ ঠিক সিদ্ধান্তটি নিতে পারে না, সিদ্ধান্তহীনতাই ভোগে। কিন্তু এই মুহূর্তে রাস্তায় থাকাটাও তার জন্য মঙ্গলজনক হবে না। এর থেকে ভালো কৌশিকের সাথে যাক, দেখাই যাক ভাগ্য তাকে আর কি দেখায়। পূর্ণা উঠে দাঁড়ায়, চোখের পানি মুছে বলে, চলো। কৌশিক হই হই করে বলে, তুমি যাবে পূর্ণা? উপায় তো নেই। পূর্ণা কৌশিক একসাথে হাঁটছে। অনেক দূর হাঁটার পর কৌশিক পূর্ণাকে বলে, আচ্ছা পূর্ণা, কেউ যদি বলে আমরা সম্পর্কে কি হয়, তুমি কি বলবে? কথাটা শোনার পর পূর্ণার ভাবনায় পড়ে যাই। আসলেই তো কৌশিকের সাথে তো তার কোনো সম্পর্ক নেই। তাহলে পূর্ণা কি বলবে? পূর্ণাকে এইভাবে ভাবতে দেখে কৌশিক বলে, আমি উপায় পেয়েছি। পূর্ণা উৎসুক কণ্ঠে বলে। কি উপায়? কৌশিক হাত বাড়িয়ে বলে। পূর্ণা, বন্ধু হবে? পূর্ণা এইবার কৌশিকের চোখের দিকে তাকায়। কৌশিক অনেক আশা নিয়ে তার দিকে হাত বাড়িয়েছে, আর পূর্ণার ভিতরে বয়ে যাচ্ছে শীতল হাওয়া। এই প্রথম কেউ তার বন্ধু হতে চাইল। 16 বছরের এই জীবনে তার কোনো বন্ধু নেই। ঘটনাটা হাস্যকর হলেও সত্যি। পূর্ণা ধরা গলায় বলে, তুমি সত্যি আমার বন্ধু হতে চাও? হ্যাঁ পূর্ণা, তোমার মতো বন্ধু পেলে আমার জীবন ধন্য হবে। পূর্ণা আর কিছু ভাবে না। সে কৌশিকের হাতের সাথে নিজের চিকন মসৃণ সাদা হাতটা মিলিয়ে দেয়। কৌশিক রাজ্য জয়ের হাসি দেয়। কৌশিকের সাথে পূর্ণাও হাসছে। এই প্রথম কৌশিক পূর্ণাকে প্রাণ খুলে হাসতে দেখল। সে পূর্ণার হাত ধরে হাঁটতে হাঁটতে বলল, বুঝলি পূর্ণা, এখন থেকে আমরা বন্ধু। তাই আমি তোকে তুই করে বলবো, আর তুই আমাকে তুই করে বলবি, ঠিক আছে? পূর্ণা মাথা নাড়িয়ে বলে, ঠিক আছে। আর একটা কথা শোন, আমাদের বন্ধুত্বের কমিটমেন্ট হলো আমরা কখনো কাউকে ভুল বুঝবো না, ছেড়ে যাব না, বিশ্বাস রাখবো, বুঝলি? পূর্ণা খিলখিল করে হাসছে। পূর্ণার হাসি দেখে কৌশিক রাগী চোখে বলে, এ কি তুই হাসছিস? কৌশিক, তুই হলো তরল পদার্থর মতো, যে পাত্রে ঢালবো সেই আকার ধারণ করবি। এখন আগে তুই ছিলি প্রাণরক্ষক, তারপর হলে বিজ্ঞ, আর এখন একজন ভালো বন্ধু। এইবার কৌশিকও খিলখিল করে হেসে দেয়। তারপর বলে, তুই তো বেনারসি পড়া, এই অবস্থায় তুই যদি আমার বাইকে পেছনে উঠিস তো যে কেউ ভাববে আমি তোকে বিয়ের আসর থেকে ভাগিয়ে আনছি। কিন্তু এইটা হলে তো চলবে না। শোন পূর্ণা, সামনে একটা মল আছে, আমি তোর জন্য একটা বোরখা কিনে নিয়ে আসি, ততক্ষণ তুই আমার বাইক পাহারা দে। পূর্ণা প্রজাদের মতো হাতটা সামনে এনে ঝুঁকে বলে, ওকে জাহাপনা। কৌশিক হাসে। হাসতে হাসতে সে চলে যায়। তার সাথে তাল মিলিয়ে পূর্ণাও হাসে।
হঠাৎ হাসির মাঝে পূর্ণার মুখে মেঘলা আকাশ ভর করে। মনের মধ্যে অজানা ভয় জেগে বসে। কৌশিককে এতটা বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? তবে পূর্ণার এই মুহূর্তে কৌশিককে খুব ভালো লাগছে, বিশ্বাস করতে ইচ্ছে করছে। একটা মানুষ খারাপ হলে কখনো কি কাউকে হাসাতে পারে? কিন্তু কৌশিক পারে। যে লোকটা আমার জন্য এত কিছু করছে আমি তাকে ভুল বুঝবো? কৌশিক পূর্ণার জন্য হাতে করে একটা বোরখা নিয়ে আসে। পূর্ণা বোরখা পরে মুখে নিকাব পরে কৌশিকের বাইকে উঠে পড়ে। কৌশিক ও বাইক স্টার্ট দেয়। কৌশিক বলে, পূর্ণা ধরে বস, নাহলে পড়ে যাবি। কিন্তু পূর্ণা সংকোচ বোধ করে। হাজার ও জড়তা সংকোচ নিয়ে সে কৌশিকের কাঁধে হাত রাখে। কৌশিক স্পিড তুলে বাইক চালায়। বাইকটা হাইওয়ে রোডে উঠেছে। নিকাবের বাহিরে কিছু চুল এসে বাড়ি খাচ্ছে পূর্ণার মুখে। পূর্ণার খুব বিরক্ত বোধ করছে। অনেকটা পথ আসার পর কৌশিক বাইক থামায়। তারপর বলে, নাম পূর্ণা, এখানে রেস্তোরাঁয় একটু খেয়ে নিই। পূর্ণা আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারে দুপুর নেমে বিকেল হয়েছে। সূর্যটা এখন আর তেমন তেজ নেই। সূর্যটা জানান দিচ্ছে কিছুক্ষণ পর সন্ধ্যা নামবে। পূর্ণা ঘেমে একাকার। খিদেও পেয়েছে একটু, কিন্তু এখানে পূর্ণার খেতে ইচ্ছে করছে না। তাই পূর্ণা বলে, পরে খাই, আগে তুই আমাকে কোথায় নিয়ে যাবি সেখানে নিয়ে যা। কৌশিক মাথায় হেলমেট খুলে বলে, কিন্তু আমার তো ক্ষুধা লাগছে। পূর্ণা অনুনয় করে বলে, প্লিজ কৌশিক, এই পরিবেশটা আমার ভালো লাগছে না। কৌশিক পূর্ণার মনের কথা বুঝতে পারে। সে এখানে অস্বস্তি ফিল করছে। তাই সে বলে, ওকে চল, না খেলাম। বন্ধুর জন্য এতটুকু খিদে সহ্য করতে পারবো আমি। এই কথা বলে কৌশিক আবারও বাইক স্টার্ট দেয়। পূর্ণা হাসে, মনে মনে বলে, বাহ, খুব তো বুঝে গেল আমার মন কি চাই। কৌশিক, তুই বিচিত্র, সবাই মন পড়তে পারে না, তুই পারিস। সত্যিই তুই বন্ধু হিসাবে অনন্য। রানী ভবন, চারপাশে বাউন্ডারি করা একটা বাড়ি। বাড়ির আশেপাশে পুল, অন্য পাশে গার্ডেন। গার্ডেনে আছে নানান বিচিত্র রকমের ফুল গাছ। গার্ডেনের এক সাইডে গাড়ি রাখার গ্যারেজ। বাড়িটা দোতলা বিশিষ্ট ডুপ্লেক্স ভবন। ভবনে ঢুকতেই সিঁড়ি পড়ে, সাপের মতো পেঁচানো সিঁড়ি। তারপর ডাইনিংয়ে ঢোকার জন্য বড় দরজা। এটা হচ্ছে বাড়ির তলায় দরজা। ডাইনিংয়ে ঢুকেই ডান সাইডে ডাইনিং রুম। ডাইনিং রুমের পাশে বড় কিচেন। ডাইনিং রুমের দুই পাশে দুইটা শোয়ার কক্ষ, একটা গেস্ট রুম আর একটা বাড়ির কর্তা কর্ত্রী থাকে। দুতলায় 4টা রুম, 4টা বেডরুম, সেখানে বাড়ির ছেলেরা থাকে। কিচেনে কোমরে আঁচল বেঁধে রান্না করছে বনলতা চৌধুরী। তাকে সাহায্য করছে 2 জন মহিলা সার্ভেন্ট। বনলতা চৌধুরী আজ বিশাল বড় আয়োজন করেছে, কারণ আজ তার ছোট ছেলের জন্মদিন। কিন্তু কোথায় তার ছেলে? ছেলের পছন্দের সব আইটেম করেছে সে, কিন্তু ছেলে যে লাপাত্তা। এইবার তার রাগ হচ্ছে, আর সেই রাগের ঢালার জন্য নিজের স্বামীকেই বেছে নেয় সব সময় সে। তাই আজও তার ব্যতিক্রম নেই। রাগটা ঢালার জন্য সে রশিদ চৌধুরীকে ডাকা শুরু করে। কই গো, শুনছো? কোথায় তুমি? কোন রাজ্যের কাজ করতে ব্যস্ত শুনি? আরে শুনছো, কোথায় গেলে? কি হলো, সাড়া দাও না কেন? বনলতা চৌধুরী বাজ খাই গলা হাই ডাক শুনে রশিদ চৌধুরী ছাদের রুম থেকে দৌড়ে কিচেনে আসে। তারপর বলে, কিছু বলছো দাদা? বাড়িতে কি ডাকাত পড়ছে নাকি যে এইভাবে ডাকছো? বনলতা হাতে খুন্তি নিয়ে রশিদ চৌধুরীর দিকে তেড়ে আসে আর বলে, ডাকাত পড়বে কেন? ডাকাত পড়বে কেন শুনি? আমার এই বাড়িতে 3টা ছেলে থাকে, 4-5 জন সবসময় গার্ড থাকে, আর তুমি বলো ডাকাত পড়ছে? রশিদ 2 হাত দিয়ে নিজেকে বাঁচিয়ে নিয়ে বলে,
লতা রাগ করছো কেন? কি হয়েছে সেটা বলো। হঠাৎ এমন রাগলে কেন? বনলতা একটু কান্না করে বলে। হ্যাঁ, তুমি তো শুধু আমার রাগটাই দেখলা, ভেতরটা দেখলা না। আমার ছোট ছেলেটা যে বাড়ি ছেড়েছে তা কি তুমি দেখো নাই? আজ তার জন্মদিন, এখনো বাসায় ফিরলো না ছেলেটা। বাহ, নিজের ছেলেকেই বাড়ি থেকে বের করে দিলে, এখন আবার নিজেই কান্না করছো। বনলতা এইবার আরও ক্ষেপে যায়। সে অতি রাগ নিয়ে বলে, আমার ছেলে আমি কাটবো মারবো, যা ইচ্ছে তাই করব, তোমার কি? যাও ছেলেকে ফোন করো। রশিদ চৌধুরী সোফায় বসে খবরের কাগজটা হাতে নিয়ে পড়তে পড়তে বলে, পারবো না, তোমার ছেলে তুমি করে নাও। বনলতা এইবার যেই কড়া গলায় কিছু শোনাতে যাবে ঠিক তখনই কলিং বেল বাজায়। বনলতা রশিদ চৌধুরীর দিকে কড়া দৃষ্টিতে তাকিয়ে বলে, তোমায় আমি পরে দেখে নেব। তারপর সে সদর দরজা খুলে দেয়। দরজা খুলেই হাউমাউ করে কেঁদে দেয়। বাবা তুই আসছস? কোথায় ছিলি বলতো? কত চিন্তা হয়েছে আমার, জানোস? তোর কথা কত মনে হয়েছে, আর মাকে তোর এখন মনে পড়লো? বনলতা ছেলেকে জড়িয়ে ধরে কাঁদছে, আর তার ছেলে মায়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, কারণ সে জানে তার মা তাকে অনেক ভালোবাসে। মাঝে মাঝে একটু বকা দেয়, তবে সেটা রেগে গেলে। বনলতা ছেলে এইবার বলে, আম্মু, ভেতরে তো ঢুকতে দাও, আর এইভাবে কেঁদো না, আমার ভীষণ কষ্ট হয়। বনলতা অভিমানী কণ্ঠে বলে। হ্যাঁ, তা তো দেখলামই। রশিদ চৌধুরী সদর দরজার সামনে এসে বলে, লতা, ছেলেকে ভেতরে আসতে দাও, একদম ঘেমে গেছে। বনলতা ছেলেকে ছেড়ে দিয়ে বলে, আমার ছেলের খেয়াল আমি রাখতে পারি, তোমার এত মাথা ঘামাতে হবে না। আয় বাবা, ভেতরে আয়। বনলতা ছেলে ভিতরে এলে বনলতা দরজা আটকে দেয়, আর তার ছেলে দরজার দিকে তাকিয়ে থেকে বলে, তোমার সাথে না আমার খুব গুরুত্বপূর্ণ একটা কথা আছে। সব কথা পরে হবে কৌশিক, এখন তুই আগে ফ্রেশ হবি, তারপর আমার হাতে বানানো পায়েস খাবি, আজ তোর জন্মদিন। প্লিজ আম্মু, শোনো না। বনলতার নাছোড় বান্দা, সে কোনোভাবেই এখন কিছু শুনতে চায় না, কিন্তু কৌশিক সেও না বলে যাবে না। শেষে উপায় না পেয়ে বনলতা বলে, বল কি বলবি? কৌশিক মায়ের কাঁধে হাত রেখে বলে, আচ্ছা আম্মু, ধরো কেউ আত্মহত্যা করতে গিয়েছে আর তাকে একটা ছেলে বাঁচালো, বাঁচানো কি ঠিক না অন্যায়? অবশ্যই ঠিক, কারণ আত্মহত্যা মহাপাপ, কাউকে বাঁচানো পুণ্যের কাজ। ওকে, তারপর ধরো তাও মেয়েটি মরতে চায়, তাই ছেলেটি তার মানসিক চিন্তা ভাবনা ঠিক করার জন্য সুন্দর একটি জায়গায় নিয়ে যায়, কিছু জ্ঞানমূলক কথা বলে। মেয়েটির টনক নড়ে, সে বাঁচতে চায়, কিন্তু বাঁচার জন্য সুরক্ষিত জায়গা চাই, শিক্ষার ব্যবস্থা চাই, যেগুলো মেয়েটার কাছে নাই। যাওয়ার কোনো জায়গা নাই। মেয়েটির করুণ দৃষ্টি ছেলেটির মনকে একটু কাঁপায়, তাই সে তার সাথে মেয়েটিকে তার বাড়িতে নিয়ে আসে। ছেলেটি কি অন্যায় করছে? একদম না, খুব ভালো কাজ করেছো। কিন্তু আম্মু, ছেলেটির আম্মু যে মেয়েটিকে বাসায় জায়গা দিল না, নানান কথা শুনিয়ে বাড়ি থেকে বের করে দিল, এটা কি সে ঠিক করছে? কখনোই না। একজন অসহায় নারীকে সাহায্য করা আমাদের দায়িত্ব। আমরা মেয়ে, মায়ের জাত, আর আমরা মেয়েদের কষ্ট বুঝবো না? এইটা কি করে হয়? ওই মহিলার জায়গায় আমি থাকলে ওই মেয়েকে মাথায় করে রাখতাম। কৌশিক খুশি হয়ে বলে, সত্যি আম্মু? একদম। তাহলে ভেতরে নিয়ে আসি। ভেতরে নিয়ে আসবি মানে? কৌশিক মাথা নিচু করে বলে, আম্মু, আমি মেয়েটিকে বাঁচিয়েছি, এই বাসায় নিয়ে এসেছি, বাইরে দাঁড়িয়ে আছে। বনলতা কোমরে হাত দিয়ে বলে, ওরে শয়তান, এতক্ষণ মাকে কথার জালে ফাঁসানো হচ্ছিল। দাঁড়াও, তোমার মজা দেখাচ্ছি আমি। আম্মু, না না আম্মু, তুমি কিন্তু বলছো মেয়েটিকে মাথায় করে রাখবে। মেয়েটিকে তো আমি মাথায় করে রাখবো, তবে তোর খবর আছে। এখন মেয়েটিকে ভেতরে নিয়ে আয়, রোদে দাঁড়িয়ে আছে, যা নিয়ে আয়। কৌশিক খুশিতে গদগদ। সে দৌড়ে বাহিরে যায়, পূর্ণার হাত ধরে বলে, চল পূর্ণা। পূর্ণা প্রশ্নতাক দৃষ্টিতে বলে, কোথায়? কৌশিকের চোখে খুশির ঝিলিক।
আরে চল তো। কৌশিক পূর্ণার হাত ধরে টানতে টানতে বাড়ির ভিতরে নিয়ে আসে, মায়ের সামনে নিয়ে গিয়ে বলে, মা, ও পূর্ণা, আর পূর্ণা, এটা আমার আম্মু বনলতা চৌধুরী। পূর্ণা একবার বনলতার দিকে তো আর একবার কৌশিকের দিকে তাকায়। তার বিশ্বাসই হচ্ছে না কৌশিক তাকে তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। পূর্ণার খুশিতে চোখের পানি চিকচিক করছে। পূর্ণাকে কাঁদতে দেখে বনলতা বলে, এ কি মা, কাঁদছো কেন? দেখে দেখি একদম কাঁদে না। চোখের পানি মুছিয়ে দিয়ে বলল বনলতা। পূর্ণা একটু হেসে বলল, কখনো ভাবিনি কেউ আমাকে আমার চোখের পানি মুছে দেবে। বনলতা হাসে। সে পূর্ণার চোখের দিকে তাকিয়ে বলে, তা মা, তোমার চাঁদ বরণ মুখখানা একটু দেখি। পূর্ণা কেমন জানি লজ্জা লাগে। সে লজ্জা নিয়ে মুখের নিকাবটা খোলে। পূর্ণার এমন রূপ দেখে বনলতার মুখটা হা হয়ে যায়। এ যে আকাশের এক টুকরো চাঁদ। বনলতা চোখের কাজল দিয়ে পূর্ণার কানের পিছনে কাজল লাগিয়ে দিয়ে বলে, নজর যেন না লাগে। পূর্ণা হাসে, সাথে কৌশিকও। বনলতা বলে, কৌশিক, যা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে নে। দুজনেই নিশ্চয়ই খিদে পেয়েছে। আর পূর্ণামা, তুমি আমার সাথে চলো, আমি তোমার ঘরটা দেখিয়ে দিচ্ছি। পূর্ণা মাথা নাড়িয়ে বলে। আচ্ছা। কৌশিক বলে, আম্মু, আব্বুর সাথে পরিচয় করিয়ে দিই। যা দেহ, তোর আব্বুর সাথে আমার কোনো কথা নেই। কৌশিক হাসে, কিন্তু পূর্ণা অবাক হয়। এ কেমন কথা? কৌশিক বলে, আম্মু, এত রাগ করো না তো। চল পূর্ণা, আব্বুর সাথে তোর পরিচয় করিয়ে দিই। পূর্ণা কৌশিকের সাথে যায়। রশিদ চৌধুরী সোফায় বসে এতক্ষণ কাহিনী দেখিল। পূর্ণা তার সামনে গেলে সে উঠে দাঁড়ায়। পূর্ণা তাকে সালাম করতে নিলে সে পূর্ণার বাহু ধরে উঁচু করে বলে, থাক মা, সালাম করতে হবে না। তোমায় দেখে অনেক ক্লান্ত লাগছে, একটু ফ্রেশ হয়ে নাও। পূর্ণা মাথাটা নিচু করে বলে, জি আঙ্কেল। রশিদ চৌধুরী মুচকি হাসে। বনলতা চৌধুরী পূর্ণাকে নিয়ে উপরে চলে যায়। দোতলায় 4টা রুম, দক্ষিণ দিকে 2টি কক্ষ, যেটা বাড়ির পিছন দিকে পড়েছে। সেখানের একটা ঘরে তার মেজো ছেলে আর একদিকে তার ছোট ছেলে কৌশিক থাকে। আর বাড়ির সামনের দিকে 2টি কক্ষের মধ্যে একটা খালি পড়ে আছে, আর একটাই তার বড় ছেলে থাকে। সেই কক্ষটা খালি ছিল। সেই কক্ষে বনলতা পূর্ণাকে নিয়ে যায়। পূর্ণার রুমের ভিতরে ঢুকে হা হয়ে যায়। এত বড় একটা রুম, আলিশান বাড়ির আলিশান রুম। রুমের ভিতরে একটা বিছানা, বিছানার পাশে ড্রেসিং টেবিল, তার পাশেই ওয়াশরুম, যাওয়ার জন্য দরজা, আর রুমে ঢোকার আর দরজার এক পাশে একটা বড় সোফা, ব্যালকনির দরজার পাশে একটা স্টাডি টেবিল, ব্যালকনির সাইডে রুমে একটা জানলা আছে, জানালার সাদা রঙের পর্দা উঠছে। দেখেই বোঝা যাচ্ছে রুমটা অনেক যত্ন করে সাজানো। পূর্ণা বনলতার দিকে তাকিয়ে বলে, এই ঘরে আমি থাকবো? বনলতা পূর্ণার মনের অবস্থা বুঝতে পেরে বলে, হ্যাঁ, অবশ্যই তুমি থাকবে। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও। পূর্ণা আমতা আমতা করে বলে। কিন্তু আন্টি, আমার তো কোনো জামা কাপড় নেই। বনলতা জিহবা কেটে বলে, দেখছো, আমার আগেই বোঝা উচিত ছিল। দাঁড়াও, আমি তোমার জন্য একটা পোশাক নিয়ে আসি। আমার বোনের মেয়ে মাঝে মাঝে এই বাসায় আসে, ওরই পোশাক। পরে তোমায় জামা কিনে দেব। এই কথা বলে বনলতা নিচে চলে যায়। আর পূর্ণা নীরবে চোখের পানি ফেলে বলে, আল্লাহর এই দুনিয়ায় শুধু খারাপ মানুষ নেই, ভালো মানুষও আছে। বনলতা আসলেই পূর্ণা ফ্রেশ হতে চলে যায়। পূর্ণা ফ্রেশ হয়ে বাহিরে আসলে দেখে কৌশিক তার বিছানায় বসে একটা বই পড়ছে। পূর্ণা তাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে বলে, কি রে কৌশিক, তুই এখানে? কারো ডাক শুনে কৌশিক বই পড়া বাদ দিয়ে সামনে তাকায়। দেখে পূর্ণা তার লম্বা চুলগুলো টাওয়াল দিয়ে মুছছে। পরনে নীল কুর্তি। গোসল করার পর তার শরীরের চামড়া যেন মুক্তোর মতো জলজল করছে। কৌশিক একটা হাসি দিয়ে বলে, তোর জন্য অপেক্ষা করছি। আম্মু বলল তোকে নিয়ে নিচে যেতে। তোর তো খিদে পেয়েছে, তাই না? পূর্ণা চুল আঁচড়াতে আঁচড়াতে বলল,
তা তো একটু পেয়েছি, চল যাওয়া যাক। আচ্ছা চল। পূর্ণার মাথায় ঘোমটাটা টেনে নেয় কৌশিক, আর পূর্ণার রুম থেকে বের হলে কারো গলার কঠিন ধমকানোর আওয়াজ শুনে থেমে যায়। পূর্ণা ভয় পেয়ে বলে, কে এইভাবে ধমকাচ্ছে কৌশিক? কৌশিক পূর্ণার মুখ চেপে ধরে বলে, আগে এখান থেকে চল। আর শোন, ভুলেও তোর রুমের পশ্চিম পাশের রুমটার দিকে যাবে না, তাহলে কিন্তু তোকে বাঁচানোর ক্ষমতা এই বাড়িতে কারো নেই। পূর্ণা কৌশিকের হাতটা ছাড়িয়ে বলে, কেন, এখানে কি তোরা বাঘ পালিস? বলতে পারিস। এখন চল। পূর্ণা কৌশিকের সাথে নিচে নামতে নামতে ভাবে, এ কোথায় আসলাম? সত্যি কি এই ঘরে বাঘ আছে? পূর্ণা বাঘ উচ্চারণ করতে গিয়ে ভয়ে তার বুকে ধুকপুক শব্দ হতে শুরু করে। সে বুকে আয়তল কুচড়ি পড়ে ফুঁ দিয়ে তারপর নিচে নামে। পূর্ণাকে নিচে নামতে দেখে বনলতা বলে, আয় মা, এখানে বস। পূর্ণা গিয়ে ডাইনিং টেবিলে বসে, তার পাশে চেয়ার টেনে কৌশিক বসে। বনলতা ওদের দুজনকে ভাত বেড়ে দেয়, তারপর বলে, কৌশিক, বিকেলে তোর জন্মদিনের অনুষ্ঠান আছে, অনেক মানুষ আসবে। তুই পূর্ণাকে একটা ভালো পোশাক কিনে দিস, প্রয়োজনে ওকে সাথে নিয়ে যাবি। কৌশিক মাথা নাড়িয়ে বলে। আচ্ছা আম্মু। পূর্ণা বলে, কি দরকার এইসবের আন্টি? বনলতা বলে, আন্টি নয় মামনি বলো, আর আপনি নয় তুমি বলো। তুই এখন থেকে আমার মেয়ে। আমার অনেক দিনের শখ আমার একটা মেয়ে হবে, কিন্তু আল্লাহ দিল না। কিন্তু আল্লাহ এখন আমার তোকে দিয়েছে, তাই আমি সেটা অবহেলা করব না, বুঝলি? কৌশিক, তুই খেয়ে দিয়ে বেরিয়ে পড়। আচ্ছা আম্মু।